গেল রে দিদিমণি, সব গেল, একেবারে শেষ হয়ে গেল। দিদিমণির ফেরার সম্ভাবনা কার্যত নেই। আইপ্যাক এমনই একটি রিপোর্ট দিয়েছে এবং আইপ্যাকের এক কর্মীর সঙ্গে আমার কথা হয়েছে এবং সূত্রের খবর আইপ্যাক যা রিপোর্ট দিয়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেরার সম্ভাবনা কার্যত নেই, তারা জানিয়ে দিয়েছে। এবং ঠিক সেই কারণে আমি ভাবছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এত আগে থেকে জনসভা করছেন কেন, সরকারি সভা, কিন্তু সরকারি সভাগুলো থেকে তিনি যেই ধরনের মন্তব্য দিচ্ছেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা একটা রাজনৈতিক সভায় পরিণত হয়েছে। বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের, অবশ্য বলবো যে কেন তিনি রাজনৈতিক সভা করছেন না, তার দলের তহবিলে কোথায় টান পড়েছে। কিন্তু এটা তো ঠিক, আমরা দেখেছি এর আগে যে মমতা বন্দ্যোপাধ্যায় মোটামুটি নির্বাচনে 2-3 মাস আগে থেকে ময়দানে নামেন। তার আগে জেলা সফর করেন, প্রশাসনিক সফর করেন, প্রশাসনিক সভা সমিতি করেন, কিন্তু জনসভা এত আগে হয় না। তো সবাই জানতে চেয়েছে, আপনারাও জানতে চেয়েছেন যে আইপ্যাক ঠিক কি রিপোর্ট দিয়েছে। আইপ্যাক যে রিপোর্ট যেটা দিয়েছে, যেটা সূত্রের খবর জানা যাচ্ছে যে আপনারা জানেন যে 294টা আসন রয়েছে পশ্চিমবঙ্গে, নতুন করে ডিলিমিটেশন হওয়ার কোনো সম্ভাবনা নেই। স্বাভাবিকভাবেই এই 294টা আসনে বিজেপি কতগুলি আসন পাবে, তৃণমূল কতগুলি আসন পাবে, এটা নিয়ে মানুষের কৌতূহল অনেক রয়েছে। আমরা তো আপনাদেরকে একটা সার্ভে দেখিয়েছিলাম, চুনাবি সার্ভে বলে একটি সংস্থায় সেই সার্ভে করেছিল, আমাদের সংস্থার কোনো সার্ভে ছিল না। তারাও যেটা বলছে যে বিজেপি কম বেশি 160-65টা আসন পাবে। এবং আইপ্যাকের যেটা রিপোর্ট নাকি বলা হচ্ছে, যেটা মার্কেটে ভাসানো হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে আইপ্যাক যে রিপোর্ট দিয়েছে তাতে বলছে যে তৃণমূল 125-এর ঘরে নেমে যাবে এসআইআর এর পর। আইপ্যাকও বলছে এসআইআর হলে, আইপ্যাক একটা হিসেব করেছে যে 58 লক্ষ যেটা বাদ গেছে, 58,08,400 সামথিং মতো, তারপরে 1 কোটির উপরে বেশি মানুষকে সন্দেহজনক তালিকায় ডাকা হয়েছে এবং কারা কারা সন্দেহজনক তালিকায় আছে সেটাও আপনাদেরকে বলবো। তো এই গোটা প্রক্রিয়ার পর আইপ্যাক একটা হিসেব করেছে যে কম বেশি 80-85 লক্ষ সর্বনিম্ন এবং সর্বোচ্চ 1,25,00,000 এরকম একটা রাফলি ফিগার আসতে পারে যারা বাদ যাবেন। তো এইটা হিসেব করে 294টা দিয়ে ডিভাইড করে এবং কোথায় কেমন কেমন করে বাদ যাচ্ছে সেটাও তো ইলেকশন কমিশন দিয়ে দিয়েছে, কোথাও 40,000, কোথাও 50,000, কোথাও 30,000, কোথাও 10,000। একমাত্র উত্তরবঙ্গে আমরা দেখলাম একটু কম টম ফলস ভোটিং রয়েছে। স্বাভাবিকভাবে বিজেপি যেখানে, বিরোধীরা যেখানে শক্তিশালী হয় সেখানে ফলস ভোটিং কম হয়, শাসক যেখানে শক্তিশালী থাকে সেখানে এই ধরনের ভোটিংয়ের প্যাটার্ন আমরা যেটাকে বলি সায়েন্টিফিক রিগিং, সেটা আমরা বেশি দেখতে পাই। তো যেটা রিপোর্ট দিয়েছে 294 এর মধ্যে 160 বিজেপি, 125 টিএমসি, 9 হচ্ছে আদার্স মানে এখানে মিম রয়েছে, কংগ্রেস রয়েছে, সিপিআইএম রয়েছে, আইএসএফ রয়েছে, সব মিলিয়ে 9টা দেওয়া হয়েছে। এবং যেটা সূত্রের খবর এটা +-10 ধরা হতে পারে, অর্থাৎ 160 খানা যদি বিজেপি হয় তাহলে বিজেপি এটা কমলে 150 হবে, আর খুব বেশি বাড়লে 170 হবে, আইপ্যাক বলছে এটা। এবং তৃণমূল 125 +-10 যদি হয়, তাহলে যদি সর্বোচ্চ হয় তাহলে 135 হবে, কমে গেলে 115তেও হয়ে যেতে পারে। 9টা যেটা সর্বনিম্ন 2-3টে হতে পারে, সর্বোচ্চ দেখা যেতে পারে 20-25টা অবধি যেতে পারে। আমরা হুমায়ুন কবিরের সাফল্য, আইএসএফ এর সাফল্য, মিম কিভাবে ইলেকশনে প্রচার করে এবং অন্যান্যরা কিভাবে ইলেকশনে প্রচার করে, কেউ নির্দল হয় কি না, নির্দল কারা কারা দাঁড়াচ্ছেন, সমস্ত কিছু দেখে এটা আমরা বলতে পারবো। তবে পশ্চিমবঙ্গের যে প্যাটার্ন পোলারাইজেশনের, তাতে কোনোভাবেই এই হুমায়ুনের দল ছাড়া, হুমায়ুন যেহেতু তৃণমূল টাইপেরই পলিটিক্স করছে, যেহেতু সে ইসলামিক পলিটিক্স করছে, এবং আইএসএফের যে প্যাটার্ন দেখছি, আইএসএফ যেভাবে ইসলামিক পলিটিক্স করে, স্বাভাবিকভাবেই মুসলিম এরিয়াতে পোলারাইজেশনে তারা একটা দাগ ফেলতে পারে। এবার যেটা ব্যাপার হচ্ছে যে কেন আইপ্যাক এই রিপোর্টটা দিল, একেবারে সরাসরি আপনাদেরকে বলি, 15 বছর বয়সের তফাৎ রয়েছে বাবার সঙ্গে সন্তানের, অর্থাৎ আমার বয়স যদি আজকের দিনে দাঁড়িয়ে 30 হয়, তাহলে আমার বাবার বয়স যদি 45 দেখানো থাকে, সেরকম মানুষ রয়েছেন, মাত্র 15 বছরের সন্তান হয়ে গেছে এরকম ঢপের সংখ্যাটা রয়েছে 11,85,230। 11,85,230 জনের বাবার সঙ্গে ছেলের বয়স এই এসআইআর এ ধরা পড়েছে, এরকম মানুষ রয়েছেন 15 বছর বয়সের তফাতে। 40 বছর ঠাকুরদার সঙ্গে তফাত, অর্থাৎ বাবার সঙ্গে 15 বছর বা এবং ঠাকুরদার সঙ্গে 40 বছর মাত্র বয়সের তফাত, সেটা দেখা যাচ্ছে 3,31,350 জন, মানে সন্দেহজনক।
85 লক্ষ লোকের বাবার নাম ভুল, ভুল, একেবারে ভুল। অ্যাকচুয়ালি যা বাবার নাম ঠিক দেননি তারা। এবং একজন বাবার 6 জন সন্তান, তাদেরকেও সন্দেহজনক ধরা হচ্ছে, কারণ সাধারণত এরকম হয় না। এবার অনেকের হতে পারে 6টা 7টা সন্তান হতে পারে, এবং সেটা কিন্তু রেয়ার হবে, কিন্তু এরা সন্দেহজনক তালিকায় রয়েছেন। এরকম মানুষ হচ্ছেন 24 লক্ষ। এবং 13.5 লক্ষ মানুষের গন্ডগোল কি পাকিয়েছেন জানেন? তারা 13.5 লক্ষ মানুষ এই গন্ডগোল পাকিয়েছেন, তারা বাবা এবং মায়ের নাম একই লিখেছেন। এত মানুষ একসঙ্গে তো ভুল করতে পারে না। নয় বিএলওরা ভুল করেছেন, নয় তাদের ভুল বোঝানো হয়েছে। তার যে ক্যাম্পে যারা গেছিলেন, বাংলার ভোটাধিকার রক্ষা শিবিরে যারা গিয়েছিলেন, তাদেরকে শিক্ষিত ভোটাধিকার রক্ষা কর্মীরা এইসব গোজামিল করেছে। এখন তারা ফাঁসবেন, তাদেরকে প্রমাণ করতে হবে, তাদের ভেরিফিকেশনে ডাকা হবে। এবার বাবা আর মায়ের নাম যারা ভুল করেছেন, বাবার নাম মানে এইগুলো তো ভুল হতে পারে না, এটা তো বাবা আর মায়ের নাম এক হতে পারে না, একমাত্র পাঞ্জাবে হতে পারে। পাঞ্জাবে তো এটা হয়নি। পাঞ্জাবে কি হয়, পুরুষ এবং স্ত্রীর নাম এক থাকে, সেখানেও তবে এটা খুব রেয়ার যে হরমনজিৎ কর ছেলে স্বামীরও নাম আর বউয়েরও নাম হরমনজিৎ কর, দুজনের নাম একই হয়ে গেল, এটা কিন্তু বাংলার ক্ষেত্রে হবে না। বাংলায় বাবা মায়ের নাম, মহিলা পুরুষের নাম সাধারণত আলাদা হয়, এবং কোনোভাবেই 13 লক্ষ মানুষ হতে পারে না, এটা অর্ধনারীশ্বর নাম, এটা হতে পারে না, বাবা এবং মা এক। তো এই সংখ্যাটা 1 কোটির উপরে গিয়ে দাঁড়িয়েছে। 1,67,45,919 জন, 911 জন সম্ভবত সন্দেহজনক রয়েছেন। 1,67,45,911 জন সন্দেহজনক হয়েছেন। এই 1,67,00,000 মনে হয় আপনারা সবাই পাস করতে পারবেন? সমস্যাটা কোথায় দাঁড়িয়েছে জানেন? সমস্যাটা যেটা দাঁড়িয়েছে, আজকে এক বিএলও সকালবেলায় তার সঙ্গে কথা হচ্ছিল, তিনি আমায় ফোন করেছিলেন। তিনি বলছেন, দাদা আমার নামটা বলবেন না, দয়া করে কলটা রেকর্ড করলেও এটা ব্যবহার করবেন না। বিশেষ করে এ রাজ্যের বিশেষ সম্প্রদায়ের মানুষের মধ্যে, যারা ওপার বাংলা থেকে আসা বিশেষ সম্প্রদায়ের মানুষ, তাদের মধ্যে যাদেরকে শুভেন্দু অধিকারী রোহিঙ্গা অনুপ্রবেশকারী এসব বিশেষণ ভূষিত করেন, বিজেপি নেতারাও যাদেরকে বলেন যারা অনুপ্রবেশকারী, এবং সরকারি নিয়মে ভারতবর্ষের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আইন অনুযায়ী যারা সত্যি সত্যি দেশের আইন অনুযায়ী অনুপ্রবেশকারী, এই সমস্ত মানুষরা কি করছেন, খাতায় কলমে বাবার নাম যে রেখেছেন, হফিজুলের বাবার নাম মফিজুল, তো এই হফিজুলের বাবার নাম মফিজুল, কিন্তু হফিজুল এখানে চলে এসেছেন, মফিজুল তার ভারতবর্ষে নেই, তিনি থাকেনই না। তিনি কি করছেন, এই ভোটাধিকার রক্ষা শিবিরগুলোতে যাচ্ছেন বিভিন্ন দলের। এই ভোটাধিকার রক্ষা শিবির থেকে এই মফিজুল নামের একটা মানুষকে বার করা হচ্ছে, যে উত্তর 24 পরগনায় বাড়ি হাফিজুলের, আর মফিজুল থাকে হচ্ছে কোথায়, শিলিগুড়িতে। তো ওই মফিজুলের শিলিগুড়ির এপিক কার্ড নাম্বার দিয়ে কি করা হচ্ছে, সেখানে তাদেরকে যুক্ত করে দেওয়া হচ্ছে। এই যে বেআইনিভাবে এই কাজটা যে করা হচ্ছে, এটা কিন্তু ধরে ফেলেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের কলকাতা দফতরে এরা বিক্ষোভ দেখিয়ে ভেবেছিলেন অনেক বড় তীর মেরে দেবে, কিন্তু ওই যে প্রবাদ আছে না, হাতি চালে বাজার, তারপর ... তো নির্বাচন কমিশন সেখানেই এটাই ভেবেছে যে তোরা যা খুশি কর বাবা, আমরা আমাদের কাজ সাইলেন্টলি চুপ করে আমরা ঠিকঠাকভাবে করে যাব। নির্বাচন কমিশনের মতন আইন অনুযায়ী, দেশের প্রদত্ত আইন অনুযায়ী কাজ করে যাচ্ছে, এবং তাতে দিদিমণির ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার মতন কার্যত উপক্রম হচ্ছে। সেই কারণে এই বিক্ষোভ দেখানো হচ্ছে। কিন্তু এখানে বিক্ষোভ দেখিয়ে হবেটা কি? গোটা প্রক্রিয়াটা হচ্ছে দিল্লি থেকে। দিল্লিতে সেন্ট্রালাইজড অ্যাপ তৈরি করা হয়েছে, দিল্লিতে গোটা ভেরিফিকেশনটা হচ্ছে, এবং গোটাটাই হচ্ছে কম্পিউটার ভিত্তিকভাবে, আপনাদের ভাষায় যেটাকে বলে এআই নির্ভর একটা প্রযুক্তির মাধ্যমে, যেখানে দুটো ব্যক্তি যদি এক ছবি ব্যবহার করে ধরা পড়ে যাবে, সেখানে বাবা মায়ের যদি নাম এক থাকে ধরা পড়ে যাবে, এক ব্যক্তির যদি দেখা যায় বহু সন্তান দেখানো হয়েছে ধরা পড়ে যাবে, সেখানে বাবার সঙ্গে ছেলের যে বয়সের গ্যাপ সেটা মোটামুটি ধরুন 18-20 বছরের নিচে হলে, আগেকার সময় তো অল্প বয়সী বাচ্চা কাচ্চা হয়ে যেত, মানুষের অল্প বয়সে বিয়ে শাদী হতো। এবং আগেকার সময় আরেকটা জিনিস যেটা গন্ডগোলের ছিল আমাদের বাবা মার সময়কার পর্যন্ত এবং আমাদের সময়ের অনেকজন পর্যন্ত, যে অনেকের বয়স অনেক কমানো থাকে সরকারি চাকরির লোভে। আমার সৌভাগ্যবশত বয়স আমার বাবা কমাননি, বাবা মাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু আমার ঠাকুরদা আমার বাবার বয়স অনেক কমিয়ে রেখেছেন খাতায় কলমে, যদিও সেটা এখন অবধি সমস্যার কোনো কারণ হয়নি। এরকম অনেক মানুষ আছেন যাদের বয়স সত্যি সত্যি কমানো আছে খাতায় কলমে, কিন্তু তাতেও যদি দেখা যায় যে 15 বছরের কম হয়ে গেছে, তাহলে তো কোনোভাবেই এটা হতে পারে না, বা হলেও কি কারণে হয়েছে সেটা তো ভেরিফাই করার প্রয়োজন রয়েছে।
এবং সেটা ইলেকশন কমিশন করছে। ঠাকুরদার সাথে 40 বছরের যদি তফাৎ না থাকে, বাবার সঙ্গে 15 বছরের যদি তফাৎ না থাকে, সন্দেহজনক তালিকায় চলে আসবেন। এই সমস্ত বিষয়গুলো হচ্ছে এবং ভুলভাল বাবা মা দেখালে তাদের অনেক ক্ষেত্রে, বিশেষ করে মুসলিমদের এই সমস্যাটা আছে, বাবা মার টাইটেলের সঙ্গে ছেলেদের টাইটেল মেলে না। বাবা যদি শেখ হয়, ছেলে আলম লেখে, আর আরেক ভাই তার অন্য টাইটেল লেখে। কিন্তু সাধারণত হিন্দুদের ক্ষেত্রে এটা হয় না। টাইটেল যদি ঠিকঠাক ম্যাচ না করে তাহলে কিন্তু সন্দেহের তালিকায় তারা আসতে পারেন এবং এই সমস্যাটাই দেখা দিয়েছে। এবার এরা ডাক পাবেন এবং এটা তো ঠিক, 15 বছর বয়স যদি তফাৎ হয় বাবার সঙ্গে সন্তানের, তাহলে তো তাদের তো সন্দেহজনক তালিকায় আসবেন। সেটা ঠাকুরদার নাম বা বাবার যদি বয়স কমিয়ে দিয়ে থাকেন, তো এটা তো কিছু করার নেই। এবং বাবা মার নাম ভুলভাল লিখলে সেটাও এআইতে ধরা পড়ে যাচ্ছে। এই যে গোটা এআইটা প্রক্রিয়াটা যেটা করা হয়েছে, এআই এর মাধ্যমে গোটা প্রক্রিয়াটাকে যে ধরা হয়েছে, তৃণমূল কংগ্রেস ভেবেছিল যা খুশি করো, আগে নামটা তো তুলে দাও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা যেটা অনলাইনে ভার্চুয়াল মিটিং হয়েছিল, তো এখানে তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন যে এত ঢিমে তালে কেন হচ্ছে, সবার নাম তুলতে হবে, হিসেব আমাদের কাছে রাখতে হবে। রেখে কার্যত কি হবে, লবডঙ্কা। সবার নাম যদি তুলেও দেন ভুলভাল ভাবে, ভুলভাল ধরা পড়বে। এবং এই অঙ্কটা, এটা ঠিক যে পশ্চিমবঙ্গে 100% এসআইআর করা সম্ভব নয়, সরকার সহযোগিতা করছে না, সরকারের প্রশাসন তন্ত্র সহযোগিতা করছে না। কিন্তু তারপরেও কি কি সমস্যা আসতে পারে, তার জন্য কি কি পরিকল্পনা করা যেতে পারে, এটা চুপি চুপি নির্বাচন কমিশন অনেক আগে থেকে সাজিয়ে বসে রেখেছিল। আর যার জন্যই আইপ্যাকের এই রিপোর্ট, সরকারে ফেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে না, একেবারে দিদিমণি নমনম। এবার দিদিমণি নমনম হয়ে যাবে 2026-এর নির্বাচনে। শুধু আর কয়েকটা দিন আপনারা অপেক্ষা করুন। নির্বাচন কমিশন যেভাবে ভোটটা করাবে, যেটা আমাদের কাছে খবর আছে, এবং যেভাবে পুলিশকে টাইট দেওয়া হবে, মানে যে পুলিশ বলছে যে আমরা 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবো, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবো, যারা ওপেন হুঙ্কার দিচ্ছেন, তাদের কিভাবে বাগে আনতে হয় এই নির্বাচন কমিশন জানে। নির্বাচন কমিশন বহু আগে অনেক রাজ্যে এরকম নির্বাচন করে দেখিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গ, তারা যদি এখানকার শাসক দল যদি মনে করে তারা নির্বাচন কমিশনকে বাগে আনতে পারবে, সেটা ভুল ধারণা। কিভাবে ফেয়ার নির্বাচন করাতে হয় সেটা নির্বাচন কমিশন জানে, সেটা কিন্তু করে দেখাচ্ছে। যতই নির্বাচন কমিশনের কাছে প্ররোচনা আসুক, নির্বাচন কমিশনের ওখানে গিয়ে বিক্ষোভ হোক, নানান রকম ঝুট ঝামেলা করার চেষ্টা করা হোক, কিন্তু আলটিমেটলি নির্বাচন কমিশন চুপি সারে নির্লিপ্তভাবে নিজেদের কাজ করে চলেছে। এবং তার ফলে আপনারা যে ভালো খবরগুলো শুনতে চাইছিলেন, সেই ভালো খবর তো শুনতে শুরু করে দিয়েছেন। যে 58 লক্ষ বাদ মানে 58 লক্ষ একদম ফর্মই তো ফেরত আসবে না, শিফটেড যদি হয়ে যায়, ডেড হয়ে যায়। এবার একটা দুটো ভুল হতে পারে, যে জীবিত, এটাও হতে পারে যে বিজেপির কোনো ভোটার জীবিত ভোটারকে মৃত দেখিয়ে দিয়েছে, তিনি আবার ফর্ম নতুন নিয়ে আবার সেখানে অ্যাপ্লাই করবেন। কিন্তু এই সংখ্যা বিহারেও আমরা দেখেছি কম, এবং এই সংখ্যা এ রাজ্যেও কম হবে, কারণ এত বড় কিছু করে দিলে সেই বিএলও টানাটানি পড়ে যাবে। কারণ বিএলও তো সব দেখে শুনেই করবেন। তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যেটা, যে মমতা বন্দ্যোপাধ্যায় ময়দানে নেমেছেন, কেন নেমেছেন এবং সরকারি টাকা ব্যয় করে কেন নেমেছেন সেটাও আপনাকে বলছি। সরকারি অনুষ্ঠানগুলো থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার ছাড়ছেন একেবারে। হুঙ্কার ছাড়ার কারণটা, সবচেয়ে বড় কারণ হচ্ছে যে সরকারি অনুষ্ঠানে তো সরকারি টাকা খরচ হয়, আপনার আমার ট্যাক্সের টাকা, দলের তহবিল থেকে তো এই অনুষ্ঠানগুলো করতে হয় না। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দলীয় তহবিল, সেই ভাড়ারে কিন্তু টান পড়েছে। খোকাবাবু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নেই, বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। তিনি কবে ফিরবেন আমরা জানি না। যবেই ফিরুন না কেন, ততদিন পর্যন্ত তো তহবিল নিয়ে গন্ডগোল হচ্ছে, তহবিল তো সামলান তিনি, এমনটাই শোনা যায়। এবং ইডি সিবিআই এই কয়লা বালি পাথর যে সমস্ত জায়গা থেকে মাঝে যে বড় বড় ফোঁড়েরা ছিল, যারা এই বড় বড় ডিলগুলো করত, তাদের ওখানে তো ইডি সিবিআই ছাপা মারা শুরু করে দিয়েছে। ইডি সিবিআই এর ফোনাফুনি হওয়া শুরু হয়ে গেছে, ফোন গেছে। তারা এখন ভাবছে যে তৃণমূল কংগ্রেসের সাথে কতটা সখ্যতা রাখবো আর কতটা সখ্যতা রাখবো না। বিভিন্ন জায়গা থেকে যেভাবে ফান্ডিংগুলোকে আটকানোর চেষ্টা হয়েছে, আটকানো উচিত তো। যদি অন্যায় হয়, বালি হয়, কয়লা বালি ইটভাটা, অমুক জিনিস তমুক জিনিস, শেখ শাহজাহান এরাই তো তৃণমূলের ফান্ড করতো। তো এই অন্যায় ফান্ডগুলো তো দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের তহবিল কিন্তু শুকাতে শুরু করে দিয়েছে। সেই সারদাও নেই, সেই রোজ ভ্যালিও নেই। তারপরে এখন চলছে কিভাবে, ওই টিকিট বিক্রি করে
মাঝে মধ্যে এদিক ওদিক থেকে অনেক টাকা আসে। কি টিকিট সেটা তো আপনারা বুঝতেই পারছেন, দু ধরনের টিকিট, একটা হচ্ছে পলিটিক্যাল টিকিট যারা ভোটে দাঁড়ায়, আর একটা হচ্ছে ওই ডিয়ার লটারি। তো এইসব ৯-৬ করে ভালোই চলছিল, কিন্তু সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তার জন্যই ভাড়ারে টান পড়েছে। এখন রাজনৈতিক সভার বদলে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী হুঙ্কার ছাড়ছেন, এবং 6 মাস আগে থেকে। কারণ আইপ্যাকের এই রিপোর্ট যে ম্যাডাম অবস্থা কিন্তু টাইট। দ্বিতীয়, এসআইআর পরবর্তী সময়ে তার যে কত নাম বাদ যেতে পারে এটা তো সবচেয়ে ভালো তিনিই জানেন, কারণ জলটা তো তার দলের লোকেরাই জমিয়ে রেখে দিয়েছে, ঘোলা জলটা। এই ঘোলা জল যখন বেরিয়ে যাচ্ছে, বদরক্ত বেরিয়ে যাচ্ছে, তখন কত যে তার ভোট বাদ যাবে সেটা তো তিনি জানেন। এবং সেই ভোটগুলো বাদ যাবার পর বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের গ্যাপ কতটা কমে আসবে, বিজেপির ভোটই আসল যে স্বচ্ছ ভোট আছে সেই স্বচ্ছ ভোটই তৃণমূলের উপরে চলে যাবে কিনা সেটা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে। তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ছটপটানি। এবং আরও ছটপটানি কারণ আরএসএস এর সঙ্গে যে অনেক বলতো না লোকে যে গোপন আপাতত, এমন কোনো গোপন আতাত কিন্তু কোনোদিন ছিল না। কি ছিল না ছিল সেটা আমরা সব করেই ভালোই জানি। এবং সিপিএম থেকেই তো এই প্রচারটা করা হয়েছিল যে বিজে মূল বা আতাত আরএসএস এর সঙ্গে এই যে প্রচারটা করা হয়েছিল, সেই ভুল প্রচার এখন প্রমাণিত হয়ে গেছে, কারণ আরএসএস ময়দানে নেমে গেছে, যার জন্য ম্যাডামের ছটপটানি আরও বেড়েছে। এবং আসলে এটা ছিল সিপে মূল। কিভাবে সিপে মূল? আপনারা নিজেরাই নিজেদের এলাকায় সিপিএম নেতাদের যখন ভাষণ রাখতে আসবে মঞ্চ থেকে, তাদের বক্তব্য শুনবেন, সোশ্যাল মিডিয়ায় বক্তব্য শুনবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে 1 গ্লাস জল বেশি খেলে বিজেপি নেতাদের নামে সিপিএম এর নেতারা 2 গ্লাস জল বেশি খাচ্ছেন। একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আক্রমণ করার জন্য, রাজনৈতিক বক্তব্য রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতাদের জন্য 1 লাইন খরচ করলে, বিজেপি নেতাদের জন্য তারা 2 লাইন, 3 লাইন, 4 লাইন, কেউ কেউ 5-5 লাইন খরচ করছে। কেউ কেউ তো আবার তৃণমূলের নাম নিচ্ছেই না। তৃণমূল হচ্ছে সিপিএম এর কাছে ছোট শত্রু, বিজেপি হচ্ছে সবচেয়ে বড় শত্রু। আদর্শগতভাবে তো রাজনৈতিক বিরোধিতা, মতবাদের বিরোধিতা তো রয়েছে, কিন্তু বাস্তবে এখন আপনারা দেখবেন আবার সেই বিজেপির ভোট কাটার বা মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে দেওয়ার জন্য যা যা করণীয় সেগুলো চেষ্টা করা শুরু করে দিয়েছে সিপিআইএম। সিপিআইএমের জন্য দেওয়াল জায়গাটা রেখে দেয় তৃণমূলের লোকেরা, বিজেপিকে জায়গা দেয় না, কিন্তু সিপিএমের জন্য অল ওয়াল ফর সিপিএম লিখে রেখে দেয় তৃণমূলের লোকেরা। আপনারা তো নিজেদের এলাকায় খোঁজ নিলেই জানতে পারবেন। সিপিএমকে বাঁচিয়ে রাখছে, অক্সিজেন দিয়ে রাখছে, কিন্তু আবার বাড়তেও দেবে না, এটাও ঠিক। আবার সিপিএম ওই যে টিম করে জ্বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোয় আলোকিত হয়ে আছি, এই জন্য সিপিএমের নেতারা তৃণমূলকে আবার সেই একই ক্যাম্পেন শুরু করেছে, বিজেপিকে আক্রমণ করা শুরু করেছে। এটা থেকে আপনাদের সতর্ক থাকতে হবে। সতর্ক থাকতে হবে, তার কারণ হচ্ছে এই বাংলা থেকে এই দুর্বৃত্ত সরকারটাকে না সরালে বাংলায় নতুন সূর্যোদয় হবে না। এবং এই দুর্বৃত্তদের সঙ্গে আছে সিপিআইএম, বোঝা যাচ্ছে তাদের কথায়, কাজে, কর্মে। স্বাভাবিকভাবেই আপনারাও যদি এই মতামতের সঙ্গে সহমত হয় আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুপার থ্যাঙ্কস, সাবস্ক্রাইব বাটনের পাশে সুপার থ্যাঙ্কস পাঠিয়ে আমাদের এই লড়াইয়ে আমাদের সঙ্গ দিন, আমাদের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব বাটন ক্লিক করার পাশাপাশি বেল আইকন প্রেস করুন, যাতে নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে গেলে এই ধরনের ইন্টারেস্টিং কন্টেন্ট আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পান। আর যারা জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হতে চান, মেম্বার হলে সুবিধা কি আছে? মেম্বার হলে সুবিধা এটা যে এই ভিডিওগুলো কিছুক্ষণ আগেই আপনারা দেখতে পান, আমরা আগে আপলোড করে দিই মেম্বারদের জন্য। তারপর আমরা থাম্বনেল ব্যবহার করি, ডেসক্রিপশন ইউজ করি, কি হেডলাইন হবে এইগুলো ভাবি। তো এগুলো ভাবতে ভাবতে একটা লম্বা সময় লেগে যায়, ফলে ওই ভিডিওটা মেম্বার্স অনলি হয়ে থেকে যায়। আপনারা আগে ভাগে ওই ভিডিওটা দেখে নিতে পারেন, এটা একটা সুবিধা রয়েছে মেম্বার হলে। ব্যাস, এখানেই শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে অন্য কোনো বিষয়বস্তু নিয়ে। কিন্তু যাওয়ার আগে, শেষ করার আগে বলি, সত্যি এই যে পশ্চিমবঙ্গে মেসি এলো এবং যে মেসিকে আগমন ঘিরে উন্মাদনা ছিল, পুরো একেবারে মাঠে মেরে দিল হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই যে মিসম্যানেজমেন্ট রয়েছে এবং শতদ্রু বাবুর যে মিসম্যানেজমেন্ট রয়েছে, এটা সত্যি বাংলার হেট হয়ে গেছে। এবং এটা নিয়ে আপনাদের যদি মতামত থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যারা জানেন আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল আবার দেখা হবে। লজ্জা লজ্জা, বাংলার লজ্জা। এবং ভিডিওটা শেষ করার আগে বলি যে কলকাতা প্রেস ক্লাবে নির্বাচন রয়েছে, আমাদের সহযোগী আপনারাও অনেকে ওনার ভিডিওটা দেখেন, দীপঙ্কর মণ্ডল, নবান্ন নিমন্ত্রণ, তিনিও এবার ভোটে দাঁড়িয়েছেন, তার জন্য প্রার্থনা করুন তিনি যাতে জয়ী হন। এবং যদি জয়ী হন আমরা সেলিব্রেট করব, যদি জয়ী না হন, তিনি প্রথমবার ভোটে দাঁড়িয়েছেন, পরবর্তীকালে তিনি যাতে জিততে পারেন, কিভাবে জিততে পারেন সেই বিষয়গুলো আপনারা তাকে তার চ্যানেলে কমেন্ট করে জানাবেন এবং তার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল আবার দেখা হচ্ছে।